Hi students, today I will discuss about economics geography for geography honors students. Today my topic is circulation and cumulative causation theory by G. Midral. এই প্রশ্নটা ইকোনমিক্স জিওগ্রাফি সেমিস্টার 4দের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আজ সেই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে এক্সামের খাতায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি আমরা বলে থাকি যে কোনো প্রশ্নের উত্তর শুরু করার আগে সেই প্রশ্নের ইন্ট্রোডাকশান দিতে হবে, তারপরে যেহেতু এটা একটা থিওরি তাহলে তার ওপিনিয়ন দিতে হবে, তারপরে তার থিওরির মধ্যে আসতে হবে। প্রথমে সেই ইন্ট্রোডাকশানে আমরা বলতেই পারি গুনার মিডরাল উনি বিশ্ব অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে অর্থনীতির ক্ষেত্রে স্ব বিষয়ে অর্থনীতিতে নতুন নতুন গবেষণা এবং উপলব্ধির ফলে তার অর্থনৈতিক উন্নতির পথ কিভাবে কোন দেশ অর্থনৈতিক উন্নতিতে এগিয়ে যেতে পারবে সেটা সম্পর্কে বিভিন্ন মডেল তিনি স্থাপন করেছিলেন। তিনি একজন সুইডিশ অর্থনীতিবিদ। 1956 সালে তার এশিয়াটিক ড্রামা গ্রন্থটি রচিত করেছিলেন তিনি। তারপরে 1957 সালে ইকোনমিক্স থিওরি অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট রিজন নিয়ে একটা পুস্তক তিনি প্রকাশ করেছিলেন এবং 1965 সালে ইকোনমিক্স অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ এই বইটাতেই তিনি এই 3টে বইটিতেই স্বল্প উন্নত দেশগুলির অনগ্রসরতার কারণ তিনি ব্যাখ্যা করেছিলেন। স্বল্প উন্নত দেশগুলো কেন অনগ্রসর, স্বল্প উন্নত মানে যারা উন্নতিতে এখনও উন্নতির আওতায় আসতে পারেনি সেই দেশগুলি অনগ্রসরতার কারণ তিনি ব্যাখ্যা করেছিলেন। তার মূল বক্তব্য ছিলেন যে এবার চলে আসে তার মূল বক্তব্যতে। তার মূল বক্তব্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য উন্নত দেশগুলির অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি হলে বৈদেশিক বাণিজ্য উন্নয়নশীল দেশগুলির জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করে না। প্রকৃতপক্ষে যে কারণগুলির প্রত্যক্ষ প্রভাবে উন্নত দেশগুলির অর্থনৈতিক আরও মজবুত হয় সেই কারণে অনগ্রসর দেশগুলির অনগ্রসরতার কারণ থেকে যায়। অর্থাৎ তিনি বলেছেন যে কোনো দেশ উন্নতির জন্য যে কারণটা দায়ী হয়ে থাকে সেই যে দেশ অনুন্নত সেই অনুন্নতির জন্য দায়ী হয়ে থাকে, উন্নতির জন্য যে পদগুলো দায়ী হয়ে থাকে কোনো দেশ অনুন্নতির জন্য সেই উপাদানগুলিকেই দায়ী করে থাকেন। অর্থাৎ একটা দেশে অনুন্নত দেশের সম্পদ উন্নত এলাকায় চলে আসার জন্য স্বল্পোন্নত দেশগুলি যোগান অঞ্চল এবং উন্নত দেশগুলি চাহিদা অঞ্চলে পরিণত হয়ে থাকে। অপরদিকে উন্নত দেশগুলির নতুন কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, লোকের ক্রয় ক্ষমতা বাড়ে, বিনিয়োগ ক্ষমতা বাড়ে, প্রযুক্তিবিদ্যায় উন্নতি হয়, শিল্পের সংযুক্তি স্থাপন হয়, নতুন শিল্পের সৃষ্টি হয়। অপরদিকে উন্নয়নশীল যে দেশগুলি অনুন্নত সেখানে উন্নয়নের তাগিদে কাঁচা মাল বিদেশে রপ্তানি করা হয় এবং বৈদেশিক বাণিজ্যের প্রত্যক্ষ প্রভাবে উন্নত দেশগুলিতে শিল্প সম্ভাবনার সৃষ্টি হয় উন্নত দেশগুলিতে। তাহলেই তোমরা বুঝতে পারছো এখানে উন্নত দেশগুলি তাদের প্রযুক্তিবিদ্যার সাহায্যে, ক্রয় ক্ষমতার সাহায্যে, বিনিয়োগের সাহায্যে তারা আরও বেশি উন্নত হয়ে যায় এবং অনগ্রসর দেশগুলি যেগুলো কাঁচামাল রপ্তানি করে থাকে এবং তাদের বৈদেশিক মুদ্রার জন্য বা দেশকে চালানোর জন্য তারা কাঁচামাল রপ্তানিতেই প্রাধান্য দিয়ে থাকে। এটাই হলো উন্নত এবং স্বল্পোন্নত দেশের জন্য যে অর্থনৈতিক অনগ্রসরতা রয়েছে সেটার কারণ তিনি ব্যাখ্যা করেছিলেন। এবার চলে আসি ইকোনমিক কন্ডিশন ফর ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। উন্নত দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ইকোনমিক্স কন্ডিশন অফ ডেভেলপড কান্ট্রি অর্থাৎ উন্নত দেশের যে অর্থনৈতিক অবস্থা। তারপরে আমরা ব্যাখ্যা করব যে এখানে মাথাপিছু আয় বৃদ্ধি পায় ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়ে।
2 নম্বর পয়েন্ট বলবো শ্রম বিভাজন, বিশ্বায়ন এবং দক্ষ প্রযুক্তিবিদ্যা অনেক বেশি এখানে উন্নত। তারপরের পয়েন্ট বলবো উন্নত শিল্প উদ্যোগের জন্য এখানে উন্নয়নশীল দেশের কাঁচামালের যোগানের জন্য এই দেশগুলি আরও বেশি উন্নত হচ্ছে। তারপরের যে পয়েন্টটা আমরা করব ইকোনমিক্স কন্ডিশন অফ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিগুলো এত অনগ্রসরতার কারণ হলো এখানে শিল্পায়নের সমান নয় বা আশানুরূপ হয় না। উন্নয়নশীল দেশগুলিতে ক্রমবর্ধমান ভোগ্যপণ্যের বাজার দখল করছে উন্নত দেশগুলি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির অংশগ্রহণ মূলত কৃষিজাত পণ্যের ওপরে এবং খনিজজাত পণ্যের রপ্তানিতে সীমাবদ্ধ। এবং আমরা আরও পয়েন্ট বলতে পারি কাঁচামাল রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা লাভ হয় তার সুফল সারা দেশে ছড়িয়ে পড়ে না, শুধুমাত্র বন্দর বা উপকূলবর্তী অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়ে। এছাড়া প্রতিযোগিতামূলক বাজারেও উন্নয়নশীল দেশগুলিতে স্বাধীনভাবে টিকে থাকার অনেক সময় কঠিন হয়ে পড়ে, অর্থাৎ যে প্রতিযোগিতার মাধ্যমে কোনো বাণিজ্য স্থাপন হবে কোনো দেশে সেটাই তাদের সঠিক অবস্থা থাকে না। এটাই গেল উন্নত দেশের অর্থনৈতিক অবস্থা এবং অনুন্নত দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে পার্থক্য। তারপরে আমরা যে পয়েন্টটা আমরা লিখব ব্যাকওয়াশ এফেক্ট এবং স্প্রেড এফেক্ট। ব্যাকওয়াশ এফেক্ট মানে আমরা বলতে চাইছি ব্যাকওয়াশ মানে একেবারে ধুয়ে মুছে নিয়ে যাওয়া। তোমরা বুঝতেই পারছো এখানে ধুয়ে মুছে নিয়ে যাওয়া মানে এটা স্বল্পোন্নত দেশের কথা বলছে। স্বল্পোন্নত দেশ থেকে যেরকম খনিজ দ্রব্য চলে যাচ্ছে, কৃষিজ দ্রব্য চলে যাচ্ছে উন্নত দেশগুলোতেও, সেই জন্য এই দেশগুলোকে আমরা ব্যাকওয়াশ এফেক্ট বলে থাকি। সেই ব্যাকওয়াশ এফেক্টের মধ্যে কি হচ্ছে, উন্নয়নশীল দেশের শ্রমিক, মূলধন, পণ্য সামগ্রী রপ্তানির ফলে একটি অর্থনৈতিক ঘাত প্রতিঘাতের সৃষ্টি হচ্ছে। একেই আমরা পশ্চাৎ প্রতিক্রিয়া বলে থাকি। ঠিক আছে, এর প্রভাবে কি হচ্ছে, অর্থনৈতিক উন্নতির সুযোগ সুবিধা খুব একটা হচ্ছে না, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে অনগ্রসর হয়ে পড়ছে। অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক বৃদ্ধির হার একেবারেই অনুপযুক্ত হয়ে পড়ছে এবং বাইরের দেশ থেকে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ছে। এবং স্প্রেড এফেক্ট, অর্থাৎ আমরা কোন দেশগুলোতে স্প্রেড এফেক্ট দেখতে পাবো, তোমরা বুঝতেই পারছো এখানে আমরা স্প্রেড এফেক্ট দেখতে পাবো উন্নত দেশগুলিতে, অর্থাৎ তারা বিকশিত হচ্ছে। কিভাবে বিকশিত হচ্ছে, উন্নয়নশীল দেশগুলি থেকে কাঁচামাল রপ্তানির ফলে, যেহেতু তারা কাঁচামাল আমদানি করছে এবং তাদের প্রযুক্তিবিদ্যায় উন্নতি রয়েছে, তাদের বাণিজ্য করার ক্ষমতা রয়েছে, সেই জন্য সেই স্প্রেড এফেক্টে উন্নত দেশগুলি আরও বেশি এগিয়ে যাচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে আরও অনেক বেশি অগ্রসর হচ্ছে। এর ফলে তার চারিদিকে উন্নয়ন ছড়িয়ে পড়ছে, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, এই অঞ্চলটি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এইভাবেই তোমরা গুনার মিডডেলের এই থিওরিটা তোমরা লিখবে 4টে বা 5টা পয়েন্টের মধ্যে, এবং এখানে একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে যে কিভাবে অর্থনৈতিক অগ্রসর হচ্ছে উন্নত দেশগুলি এবং কিভাবে অর্থনৈতিক অনগ্রসর হচ্ছে উন্নয়ন দেশগুলিতে, সেটা তোমরা লেখার চেষ্টা করবে। এবং আমি একটা ডায়াগ্রামও এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সেটা দেখে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।